বিশ্ব ইতিহাসে কিছু মানুষ জন্ম নেয় যারা শুধু নেতৃত্ব দেন না, তারা জাতির আত্মাকে জাগিয়ে তোলেন। ইন্দোনেশিয়ার সেই মহান আত্মা ছিলেন সুকর্ণ। 6 জুন 1901 সাল। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার ছোট শহর। বাবা সুকর্ণ ছিলেন একজন শিক্ষক আর মা ইদায়ো নিয়মান রায় ছিলেন বালিনিস হিন্দু নারী। তাদের কোলজুড়ে আসে এক ফুটফুটে এক সন্তান, নাম ছিল তার সুকর্ণ। একজন দূরদর্শী রাজনীতিক এবং উদ্দীপ্ত বক্তা, আর এক যিনি উপনিবেশের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। স্কুল জীবনে তার অসাধারণ বক্তৃতা দক্ষতা সবাইকে মুগ্ধ করে। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে যান টেকনিক্সে হগেস্কুলতে বাংদো। এটা হচ্ছে একটি ডাচ ভাষায় লেখা নাম, যা বাংলার অর্থ দ্বারায় বান্ডং টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় বা আধুনিক অর্থে বাংডুং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম হলো বাংডুং ইনস্টিটিউট অব টেকনোলজি, যা ইন্দোনেশিয়ার সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 1920 সালে 3 জুলাই ডাচ উপনিবেশিক শাসনের সময় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর নাম ছিল বাংডুং টেকনিক্যাল কলেজ। এটি ছিল ইন্দোনেশিয়ার প্রথম উচ্চতর প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান। সে সময় এর মূল উদ্দেশ্য ছিল ডাচ ইঞ্জিনিয়ার তৈরি করা, যারা উপনিবেশের কাজ করবে, কিন্তু সময়ের সঙ্গে এটি হয়ে ওঠে ইন্দোনেশিয়াদের জন্য জাতীয় চেতনার কেন্দ্র। পরে ধীরে ধীরে ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, মেকানিক্যাল, মাইনিং, ফিজিক্স, ম্যাথমেটিক্স প্রভৃতি বিভাগ যুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিল বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠাতা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 সাল জাপান ইন্দোনেশিয়া দখল করলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রবাহিত হয়। পরে 1950 সালে স্বাধীন ইন্দোনেশিয়া সরকার এটিকে নতুন নামে পুনর্গঠন করে, যা নাম দিয়েছিল ইনস্টিটিউট টেকনোলজি বাংডুং বা বাংডুং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বাংডুং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ইন্দোনেশিয়ার জাতীয় পুনর্জাগরণের প্রতীক, যেখানে বিজ্ঞান, রাজনীতি, সংস্কৃতি ও স্বাধীনতার চেতনা একসাথে বেড়ে উঠেছে। এখান থেকে বেরিয়ে এসেছিলেন সেই নেতা যিনি পরে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন, সুকর্ণ। চলুন আমরা এবার সুকর্ণ সম্পর্কে কিছু জেনে আসি। সুকর্ণের ছাত্র জীবনে রাজনৈতিক চিন্তা গড়ে ওঠে। 1927 সালে তিনি প্রতিষ্ঠাতা করেন ইন্দোনেশিয়ান ন্যাশনালিস্ট পার্টি PNI। লক্ষ্য একটাই, ডাচ উপনিবেশিক শাসন থেকে মুক্তি। ডাচ সরকার তাকে গ্রেপ্তার করে বিচার হয়, কিন্তু সেই বিচারে তিনি এক ঐতিহাসিক বক্তৃতা দেন, ইন্দোনেশিয়া ম্যাঙ্গুগাট। এটি ইন্দোনেশীয় ভাষায় একটি বিখ্যাত ঐতিহাসিক বক্তৃতার শিরোনাম, যা সুকর্ণ 1930 সালে কারাগারে থাকাকালীন আদালতে প্রদান করেন। একটু সাহিত্যিকভাবে বলা যায় ইন্দোনেশিয়ার প্রতিবাদ, ইন্দোনেশিয়ার আর্তনাদ। এই বক্তৃতায় সুকর্ণ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুক্তি, ইতিহাস ও জাতির অধিকার নিয়ে এমনভাবে কথা বলেন যে এটি পুরো ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের আগুন ছড়িয়ে দেয়। জেল খাটেন, নির্যাতন সহ্য করেন, তবুও থেমে থাকেনি। তিনি বিশ্বাস করতেন জাতির স্বাধীনতা অর্জনের জন্য রাজনৈতিক সংগঠন, শিক্ষা ও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। 1942 সালে ইন্দোনেশিয়া জাপানের দখলে যায়। অনেকে ভেবেছিল এটি একটি দুঃসময়, কিন্তু সুকর্ণ এই সময়কে সুযোগে পরিণত করেন। তিনি জাপানিদের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখেন, তবে ভেতরে ভেতরে ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রস্তুতি চালিয়ে যান। তিনি জনগণকে সংগঠিত করেন, যুব সমাজকে প্রশিক্ষণ দেন। এই সময় তিনি জাতির মনোভাব বদলে দেন। তাদের স্লোগান ছিল, আমরা পারব, আমরা স্বাধীন হব।
জাপান বুঝতে পারে এই মানুষটির নেতৃত্বে ইন্দোনেশিয়া একদিন ডাচ শাসনের বিরুদ্ধে দাঁড়াবে। অবশেষে ইতিহাসের সেই দিনটি আসে 1945 সালের 17 আগস্ট। জাপানের পরাজয়ের পর সুকর্ণ ও তার সহযোদ্ধা মোহাম্মদ হাত্তা ঘোষণা করেন, আমরা ইন্দোনেশিয়ার জনগণ আজ স্বাধীনতা ঘোষণা করছি। সেই দিন জাকার্তার এক সাধারণ বাড়ির সামনে লাল সাদা পতাকা উত্তোলিত হয়। জনগণের চোখে অশ্রু, কণ্ঠে একটাই শব্দ, মেরদেকা, অর্থাৎ স্বাধীনতা। সুকর্ণ হয়ে ওঠেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। কিন্তু সংগ্রাম তখনও শেষ হয়নি। ডাচরা আবার ফিরে আসে, পুনরায় দখল করতে চায়। 4 বছর ধরে চলে ভয়াবহ লড়াই। অবশেষে 1949 সালে আন্তর্জাতিক চাপ ও সশস্ত্র সংগ্রামের ফলে ডাচরা সরে যায়। ইন্দোনেশিয়া পায় পূর্ণ স্বাধীনতা। স্বাধীনতার পর সুকর্ণ শুরু করেন এক নতুন অধ্যায়। তিনি বলেন, আমাদের স্বাধীনতা শুধু রাজনীতি নয়, এটি আত্মার মুক্তি, যেখানে পশ্চিমা গণতন্ত্র নয় বরং ইন্দোনেশিয়ার নিজস্ব সংস্কৃতির ভিত্তিতে শাসন পরিচালিত হবে। 1955 সালে তিনি আয়োজন করেন ঐতিহাসিক বান্ডিং কনফারেন্স, যেখানে এশিয়া ও আফ্রিকার 29টি দেশ অংশ নেয়। এই সম্মেলন থেকে জন্ম নেয় নন অ্যালাইন্ড মুভমেন্ট, এমন এক জোট যারা মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত থাকবে। সুকর্ণ বলেন, বিশ্বে 2 শক্তি আছে, একদিকে পশ্চিমা পুঁজিবাদ, অন্যদিকে সোভিয়েত সমাজতন্ত্র, কিন্তু আমরা তৃতীয় পথ চাই, স্বাধীনতার পথ। তার নেতৃত্বে ইন্দোনেশিয়া বিশ্বমঞ্চে এক গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু ইতিহাস কখনো এক রৈখিক হয় না। 1960-এর দশকে দেশে শুরু হয় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়, অর্থনীতি ভেঙে পড়ে, জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে যায়। 1965 সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর সেনাপ্রধান সুহার্তো পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীরে ধীরে সুকর্ণের ক্ষমতা সীমিত হয়ে যায়। 1967 সালে তিনি বাধ্য হন প্রেসিডেন্টের পদ ছাড়তে। এরপর তাকে গৃহবন্দী করা হয়। গৃহবন্দী জীবন কাটিয়েছেন প্রায় 3 বছর। 1970 সালের 21শে জুন জাকার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দোনেশিয়ার জাতির পিতা। তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। আজও সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রতিটি মানুষের মনে এক জীবন্ত কিংবদন্তি। তার নামেই দেশের রাজধানীতে দাঁড়িয়ে আছে জাতির স্বাধীনতার প্রতীক। তার কন্যা মেগাওয়াতি সুকর্ণ পুত্রী পরে দেশের প্রেসিডেন্ট হন, যা প্রমাণ করে তার আদর্শ এখনও ইন্দোনেশিয়ার রক্তে প্রবাহিত। সুকর্ণ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন এক স্থপতি, এক কবি, এক স্বপ্নদ্রষ্টা। তিনি দেখিয়েছেন স্বাধীনতা মানে কেবল শৃঙ্খল ভাঙ্গা নয়, বরং নিজের আত্মপরিচয় ফিরে পাওয়া। ইন্দোনেশিয়ার প্রতিটি নাগরিক আজও গর্ব করে বলে, আমাদের জাতির পিতা আমাদের প্রোক্লামাতর সুকর্ণ।